প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয়, কে জিতবে? চোখ বন্ধ করে হয়তো বলে দেয়া যাবে কারা জিতবে। কিন্তু যারা গত 16 মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি, বিজয় লাভ তো প্রশ্নই আসে না। এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের একটি অফিস ছাড়া বাংলাদেশে খোলার সুযোগ ছিল না, সেটা জামায়াত ইসলামী বলি, ছাত্র শিবির বলি, কার্যত পুরো বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। সেই দলটি 24 জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এর কারণটা কি আসলে? আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে, কারণ কোনো সত্য বিষয় উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে। অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতাগুলো কোথায়, আমাদের ভুলগুলো কোথায়, সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় দেখলাম, সবগুলো প্যানেল বিজয় লাভ করলো ছাত্র শিবির। অথচ এখানে ছাত্র শিবিরকে খুবই স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি। তার মানে কি, বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিধস বিজয় পাবে? এই প্রশ্নটা এখন সবার মনে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান। তিনি প্রায় 17 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না, যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেনি? এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। এক, জুলাই বিপ্লবের পর জামায়াত এবং শিবিরের নজর ছিল তারা যাদের দলকে গোছানোর চেষ্টা করেছে, তারা ফ্যাসিজমের যে নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে, সেগুলো দূর করার কাজে মনোনিবেশ করেছে, মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে। এবং এই 16 মাসে যারা জামাত শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো, এই 16 মাসে তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে। শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে। কখনো জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে, বিজ্ঞান মেলা করেছে, মেডিকেল ক্যাম্প করেছে, ইফতার প্রোগ্রাম করেছে। অর্থাৎ শিবির একটার পর একটা চমক দেখিয়েছে। আর সেই সময়টা ছাত্রদল ব্যস্ত ছিল টেন্ডার দখলদারিত্ব নিয়ে। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। সেটি হচ্ছে বোধহয় এবার। বিএনপির অনেকেই মনে করছেন যে 12 তারিখ জামাত শিবির লড়াইটা করতে পারবে না। মনে করছেন যে জামাত শিবির 20-30টা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন, বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে। এটা আমার অনেক বন্ধুরা বলেন। আমি তাদেরকে বলি যে 12 তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন? বরং 12 তারিখের আগেই যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকেন। 12 তারিখে আসলে কি হবে, এটা একটা সিমটম যদি আমরা খুঁজি, আমরা কি দেখব? বাংলাদেশের প্রধান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয় লাভ করেছে। তাহলে কি করে বিএনপি সংসদ নির্বাচনে বিজয় লাভ করবে? এই যে ছাত্র সংগঠনগুলো, এরা কারা? এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসছে? এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল, ছাত্রদল নিজেরা অন্তর্কোন্দলে লেগে গেছে, নিজেরা নিজেদের মারছিল, পাথর দিয়ে মারছিল, অমুকটা দখল করছিল, অমুকটা কেড়ে নিচ্ছিল, অমুকের বাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদাবাজি, এগুলো করছিল। যে কারণে যারা বিএনপি প্রেমী তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি নাকশ হয়েছে। পক্ষান্তরে যারা জামাত শিবিরকে পছন্দ করতো না, তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতায় আসলে কি করতে পারে। কারণ
ইউনূস সরকার যেদিন ক্ষমতায় বসছেন কার্যত অনেকেই বলছেন যে জামাত শিবির ক্ষমতায় আছে। তার মানে হলো জামাত শিবির ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে। এখন মানুষের যারা সাধারণ পিপল তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে যারা কি করতে পারে। এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে, এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোনো পরিকল্পনায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি, দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে। অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্র দলের পক্ষে না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো। তার জনপ্রিয়তা এত বেশি ছিল, কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে, তিনি ছাত্র দলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন। তার মানে এই ছাত্রদল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এই বিষয়টা আসলে এত বড় একটা ছাত্র সংগঠন, এত জনপ্রিয় একটা সংগঠন, দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন? এটা আসলে বিএনপিকে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে। যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল, আমরা অনেক কিছু করে ফেলবো, আমার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে। এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে। পাশাপাশি ছাত্রদলের কমিটিগুলোতে এবার নতুন ছাত্র আনা, ক্লিন ইমেজের ছাত্র আনা, পরিচ্ছন্ন ছেলেদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা তারেক রহমানের এখন দায়িত্ব হয়ে গেছে। এই আদু ভাইদের দিয়ে এই রাজনীতি আর চলবে না। আগামী দিন যদি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কি হতে পারে তার একটি মহড়া আমরা মোটামুটি পেয়ে গেছি। প্রিয় দর্শক, আগামী সংসদ নির্বাচন আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে বিএনপি সহজ বিজয় পাচ্ছে না। জামাত এবং শিবির যে গঠনতান্ত্রিক ধারায়, যে পরিচ্ছন্ন ধারায়, যে শৃঙ্খলাপূর্ণ ধারায় রাজনীতি করছে, বিএনপিকে সেই ধারায় ফিরতে হবে। বিএনপি, আমি বারবার এই কথাটা বলি, বিএনপি সবসময় আওয়ামী লীগের এগেনস্টে রাজনীতি করেছে। আওয়ামী লীগ এবং বিএনপির সিস্টেম প্রায় একই রকম, কিন্তু জামাত শিবির একটু ভিন্ন রকম। এই 16 মাস জনগণকে, দেশবাসীকে, ছাত্র জনতাকে জামাত যে সারপ্রাইজগুলো দিয়েছে এটা জনগণ আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে মনে রাখবে। আমরা যত যাই বলি না কেন, 71 ইস্যু, রক কাটা ইস্যু, হ্যাঁ কি বলে ধর্মান্ধের ইস্যু, এগুলো জনগণ খায় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটিকে নারায়ে তাকবীর স্লোগানের জন্য হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল, সেই মেয়েটি বিজয় লাভের পর নারায়ে তাকবীর স্লোগানটি আবার উচ্চারণ করেছে চোখের অশ্রু দিয়ে। হাজারো মানুষ বাহবা দিয়েছে। নারায়ে তাকবীরের শক্তি কতটুকু সেটা আবারও সেই মেয়েটি দেখিয়েছে, সেই বোনটি দেখিয়েছে। যে আওয়ামী লীগ নারায়ে তাকবীর কিংবা ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছে, কেন যেন সেই ন্যারেটিভে পা দিয়েছে আমার প্রিয় দলটি। বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ইসলাম। ইসলাম নিয়ে যেমন রাজনীতি চলবে না, তেমনি ইসলামকে নিয়ে বক ধার্মিকতাও চলবে না। একদল বলছে জামাত ইসলামী রাজনীতির নামে ভণ্ডামি করছে, আরেক দল নির্বাচন এলেই মাথায় দাড়ি টুপি বা মাথায় টুপি দিয়ে একই ভণ্ডামি করছে। এখান থেকে আমার মনে হয় বিএনপি জনগণকে কোনো সঠিক বার্তা দিতে পারছে না। এখন আমাদের মনে হচ্ছে কি, আসলে জগন্নাথের বিজয় বলি বা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের বিজয় বলি, এটা তারেক রহমানকে টেনশনে ফেলছে। তিনি এই বিষয়ে তার দলের সিনিয়র নেতাদের সাথে বারবার কথা বলছেন যে একটি বিশ্ববিদ্যালয় কেন ছাত্রদল বিজয় লাভ করছে না। তারেক রহমান তার দলের নেতাদের শাসিয়েছেন, বলছেন কি করেছেন এতদিন আপনারা। ছাত্রদলকে ডেকে বলেছেন যে তোমাদের একটি ক্যাম্পাসে বিজয়ের শক্তি নেই, তোমাদের জনপ্রিয়তা এত নিচে নেমে গেছে কেন। তার মানে লন্ডন থেকে তারেক রহমান এতদিন যা দেখেছেন, দেশে এসে তিনি ভিন্ন কিছু দেখতে শুরু করেছেন। তার মানে হলো এই দেশে যারা রাজনীতি করেছেন এতদিন ধরে, তারা সঠিক পথে বিএনপি বা ছাত্রদলকে নিতে পারেনি। এখন পর্যন্ত দেখছি বিভিন্ন জায়গায় বিএনপি যাদেরকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিএনপি, অর্থাৎ দলের হাইকমান্ডের নির্দেশও তারা মানছে না। তাহলে আগামী নির্বাচনে কি পরিমাণ চ্যালেঞ্জ আসতে পারে। আবার এমন বহু আসন আছে যেখানে বিএনপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া আছে, কিন্তু স্থানের জনগণ মানে স্থানীয় বিএনপি সেই ব্যক্তিকে মানতে নারাজ।
সেখানে হয়তো আরো অনেক জনপ্রিয় ত্যাগী নেতা আছে। এই বিষয়গুলো 12 তারিখের নির্বাচনে বিএনপিকে ভোগাবে। শিবিরের বিরুদ্ধে আর কোন ন্যারেটিভ বা প্রোপাগান্ডা দিয়ে বিএনপি সুবিধা করতে পারছে না। তার প্রধান কারণ শিবির ন্যারেটিভ দিয়ে নয়, শিবির জনগণকে কিছু দেখাতে চাইছে, যেটা আমরা পারছি না বা ছাত্রদল পারছে না। এখন ছাত্রদলকে এই ক্ষেত্রে আরো সজাগ থাকতে হবে। এবং প্রতিদিন আমরা এই যে দেখলাম কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, একটু ডিটেলে হাত দেয়া দিলে হয়তো আমরা বুঝতে পারবো খুনিকে। নিজেদের মধ্যে এই দ্বন্দ্বগুলো বিএনপিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। নিজেদের মধ্যে বিভেদ, ক্ষমতার লোভ, পদের লোভ বিভাজিত করে ফেলছে ছাত্র দলকে। এক দল দাঁড়াচ্ছে, অন্য দল ভোট দিচ্ছে না। আবির স্পষ্ট করে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ছাত্র দলের বড় একটা গ্রুপ ভোট দেয়নি। এগুলো ছাত্র দলকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। তারেক রহমানের এই বিষয়ে এখন আসলে সঠিকভাবে দৃষ্টি দেওয়া উচিত, কারণ 12 তারিখে বাংলাদেশের মানুষের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যাবে জামাত শিবির। এখন কি করবে বিএনপি? তাই যেটুকু সময় আছে সেই সময়টুকুকে কাজে লাগাতে হবে আগামী দিনের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় লাভের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে নির্বাচন ছাত্র সংসদের, সেখানেও বিপিজিএস সহ 16টা পদে শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। ফলাফলটা অস্বাভাবিক না, তবে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলেছে লম্বা সময় ধরে। সম্ভবত সেখানে একটা সাফল্য যে এখন মানে কাছাকাছি একটা অবস্থানে বেশ, আমি দেখছিলাম লম্বা সময় ধরে ফলাফল গণনা। এটা কেন আমি নিজেও বুঝি না, এটা নেতিবাচক। ভবিষ্যতে এটা বিপদ হবে আর কি। নির্বাচনের ভোট শেষ হবে, তারপর 2-4-5 ঘন্টার মধ্যে ফলাফল হয়ে যাবে, কিন্তু এটা 1 দিন 1.5 দিন 2 দিন লাগে, এই অনেকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো। এটা ঠিক না। যাই হোক, এখন 21টা পদের মধ্যে 16টাতেই জিতেছে, তার মানে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। বিপিজিএস এজিএস পদে তারা জিতেছে। এখানে ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেল 5টি পদে জয়ী হয়েছে। এই জয়টা খুব উল্লেখযোগ্য না, মোটামুটি কোন রকম একটা পার্টিসিপেশনটা তাদের হলো। জাতীয় নির্বাচনের আগে এটারও কি কোনো প্রভাব আছে? প্রভাব আছে, তবে সামগ্রিক না। এখানে গতি প্রকৃতি এগুলি বোঝা আমি চেষ্টা করছি। তার মানে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, তার সাথে কিন্তু তরুণদের চিন্তা ভাবনার একটা দূরত্ব আমি খেয়াল করছি। কেন খেয়াল করছি? দেখেন, তরুণরা যে জনপ্রিয়, তারা তো বড় অভ্যুত্থান যারা ঘটালো তারা কিন্তু নাই। সেই মুখগুলোর নেতৃত্বে এখন কোনো একটা কলেজে, একটা বিশ্ববিদ্যালয় জয় হয়নি। তার মানে মানুষ আর পরে সাপোর্ট দেয়নি, অথবা তরুণদের একটা অংশ বা বড় অংশ মনে করছে যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা আসলে মুখ্য না, আমরাই মুখ্য, তারা উপলক্ষ মাত্র। মানে আমরাই আসল মুখ্য, তারা হচ্ছে উপলক্ষ। এই কারণে দেখেন দলটাও দাঁড়াইতে পারেনি। তাহলে তরুণদের মধ্যে 2টা বিভাজন। একটা অংশ হচ্ছে যে হয়তো তারা একটা লিবারাল পলিসি নিয়ে চেষ্টা করছে যে সামনে এগোবে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। বরং যারা একটু কট্টর অবস্থানে আছে তারা জয়ী হয়েছে, কারণ তারা সংগঠিত, তারা শৃঙ্খলিত। হয়তো অভ্যুত্থানের নেতারা এদেরই প্রতিনিধি, যার ফলে অভ্যুত্থান শেষ হয়েছে, তোমার কাজ হয়েছে, তুমি বাড়ি যাও, এখন আমি হচ্ছে সবকিছু দেখাশোনা করব। তো ট্রাম্পের মতন আর কি। এখন মানে ওই মাদুরো শেষ, এখন যারা আছে তারাদেরকে পরিচালনা করতেছে ট্রাম্প নেপথ্যে। তাই অনেকটা, কিছুটা, আমি অনেকটা বলবো না, কিছুটা তেমনটাই ঘটছে আমাদের তরুণদের মধ্যে 2টা বিভাজনের। তার মানে মূল বিভাজন, মূল যে অংশটা, সেই অংশটা কিন্তু থেকে গেছে, এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তারা যে গত 15 বছরে সংগঠিতভাবে কৌশলে তারা অবস্থান করছিল, তার ফলাফল তারা কিন্তু এখন পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে আমি মনে করি না এটা একটা প্রভাব আছে, কিন্তু যথেষ্ট এগিয়ে যাওয়ার প্রভাব আছে। কিন্তু এটাই যে ধারা, কেউ যদি বলে এটার সাথে মিলাইতে চায়, এটা ভুল হবে। এর থেকে তরুণদের মেধা মননটা একটু বোঝার বা স্টাডি করার প্রয়োজন আছে। আমিও নিজেও দেখছিলাম যে ইনকলাব মঞ্চ মোটামুটি চলে গেছে
জামাত শিবিরের কাছে সম্ভবত। কারণ ইনকলাব মঞ্চ হাদির সময় আমি এত শক্তিশালী দেখি না, এত শক্তিশালী এখন দেখি কেন? নতুন করে কেউ জয়েন করছে না, জয়েন করেনি। আজকে জামাত শিবির তারা সরে যাক সমর্থন দেওয়া থেকে, ইনকলাব মঞ্চ নাই, এবং বাস্তবতা এখন কিন্তু ওই সাপোর্ট আর পাচ্ছে না। তারপরে স্লোগান আছে হাদির প্রতি, সর্বসাধারণের মানুষের একটা ভালোবাসা আছে। আমার নিজেরও, আমি বারবার তার কথা চিন্তা করলেই বুকটা আসলে কেঁদে ওঠে যে এরকম একটা ছেলে, একটা স্পষ্টবাদী মানুষ কথা বলছিল, তাতে কি আছে? তার ওই যে স্লোগানটা আমি পছন্দ করি না, যে স্লোগানটা নিয়ে এখন আমাদের মা বোনরা পর্যন্ত তার সাথে সুর মিলাচ্ছে। এদের অবশ্য একটা রাজনৈতিক পরিচয় আছে, এরা নিরপেক্ষ না। কিভাবে এরকম অশ্লীল স্লোগান দেয় আমি এটা বুঝতে পারি না। আর কি, আমি নিজেও, দর্শক দেখেন, স্লোগান নিয়ে কথা বলছে, কিন্তু কোন স্লোগান আমি নিজেও উচ্চারণ করতে পারছি না, কিন্তু তারা কিন্তু অবলীলাই বলে যাচ্ছে, এবং হিজাব পরা আমাদের বোনরাও সেই কথা উচ্চারণ করতেছে। যাই হোক, এখান থেকে শিক্ষার ব্যাপার আছে। শিক্ষাটা হলো এই যে ছাত্র দলকে আরো নিবিড়ভাবে কাজ করা। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক শক্তিগুলো যদি উন্মেষ না করে, তাহলে ভারসাম্যহীনতা নষ্ট হবে। দেখেন না, ওই যে রাজশাহীতে এক জিএস আম্বার বোধহয় দৌড়ায় বেড়াচ্ছে, মানে শিক্ষকদের, প্রশাসন তার এতে অস্থির সবাই। এইটা একটা ফ্যানাটিজম ডেভেলপ করবে। সুতরাং এখান থেকে সাবধান হয়ে গণতান্ত্রিক শক্তিগুলি, বাম প্রগতিশীল শক্তিগুলোকে সংগঠিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, এটা খুবই প্রয়োজন। আমাদের বাম প্রগতিশীল এদের একটা মানে আছে, এরা শক্তি নেয় কিন্তু একটা ব্রাহ্মণ নিয়ে নিজেদের মধ্যে বসে আছে। সামনে একটা সর্বনাশ হয়ে যাচ্ছে, সেই সর্বনাশ আগে তো সর্বনাশটা ঠেকাইতে হবে। আগে তো ডাকাত পড়ছে, ওই ডাকাতকে তো মানে ঠেকাইতে হবে, তারপরে না যেই বাড়িতে পড়লো সেই বাড়ি লোকজন ভালো না খারাপ সেটা পরে, আগে তো ডাকাত ঠেকাইতে হবে। আমরা ডাকাত ঠেকাইতে দেখি না, সেই শেখ হাসিনার আমলেও আমরা দেখি না যে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে আগে ফ্যাসিজমটা প্রোটেস্ট করা, তারপরে আপনি আপনার মতাদর্শ অনুযায়ী চলেন। এই জায়গাটা আমি কেন হয় বুঝি না। তো এখন কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেছে কিন্তু গণতান্ত্রিক শক্তির। মানে যেহেতু একটা গণতান্ত্রিক শক্তি ছিল একসময়, সেটা ফ্যাসিস্ট হিসেবে পরিগণিত হয়ে তারা চলে গেছে বা নিঃশেষ হয়ে গেছে। আপাতত দৃশ্যমান না, হয়তো তারা নিশ্চয়ই আছে, কিন্তু তারা তো আর মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে না। প্রকাশ্যে যেই সংগঠনগুলো আছে, যে বাম গণতান্ত্রিক সংগঠনগুলো, তারা কেন গণতান্ত্রিক শক্তির সঙ্গে একসাথে মার্চ করতেছে না, এটা বুঝতে পারতেছে না। দেখেন অন্যদিকে ইসলামী দলগুলো কিন্তু মত পার্থক্য সত্ত্বেও কিন্তু তারা বলছে সব ইসলামী ভোট এক জায়গায়, কিন্তু এখানে সমস্ত বাম প্রগতিশীল জাতীয়তাবাদী শক্তির ভোট কিন্তু এক জায়গায় না। এই আওয়াজটা কিন্তু দিতে পারছে না, এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তত্ত্বাবধান করে এগিয়ে আসছে ওই শক্তিগুলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।